মর্নিং দারিংবাড়ি থেকে আজকে নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। কালকে তো রাইডটা হেকটিক হয়েছে, বুঝতেই পারছো। কালকে রাইডটা যথেষ্ট হেকটিক হয়েছে, সেজন্য তা আর বেশি কথা বলিনি শেষে। যদি না দেখে থাকো কী হয়েছে, একবার ওপরে যাও, আইপটনে আসছে, এখন দেখে এসো। তবে যেটা বলছিলাম, কালকে খুব ভয়ঙ্কর রাস্তা দিয়ে এসেছি, শেষ প্রায় 150 কিলোমিটার মতো অন্ধকার, গুড়গুড়া অন্ধকারে চালিয়েছি আমরা, তাই তেমন রেকর্ডিং আসেনি। আর আজকের দিনে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা দারিংবাড়ি সাইট সিইং করবো, কয়েকটা ঝর্ণা দেখবো, আর কিছু ভিউ পয়েন্ট দেখবো। ইস্টার্ন ঘাটস সিরিজে ইস্টার্ন ঘাটসের ভয়ঙ্কর কিছু সুন্দর রূপ, বা কোনো ক্ষেত্রে শান্ত স্নিগ্ধ সুন্দর রূপ আমরা সবাই একসাথে দেখবো। আমরাও দেখবো, তোমরাও দেখবে, সবাই দেখবে। এটাই হচ্ছে আজকের পরিকল্পনা। তো চলো ভিডিওটা শুরু করি। একবারে তাহলে বাইরে গিয়েই কথা হচ্ছে। ছাদে চলে এসেছি, চলে এসে এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে একটা ছাদ, এখানে চেয়ার টেবিল পাতা আছে, আর আমাদের ঘর হচ্ছে ওইটা পাইন গাছটার ঠিক পেছনে যে ঘরটা। আমাদের রিসর্টের ছাদ বলতে পারো, সেখান থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। গাছগাছালিতে ভরা, যেরকমভাবে ইচ্ছে রিসর্টটা বানিয়ে রেখেছে। রিসর্ট থেকে পাউরুটি, কলা, ডিম সেদ্ধ এইসব ব্রেকফাস্ট করে, বলতে পারো ইংলিশ ব্রেকফাস্ট করে, এরকম হালকা রোদকে সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দারিংবাড়ি রাস্তায় আশেপাশে কিছু সাইট সিইং করবো বলে। যেমনটা বলছিলাম, আপাতত লক্ষ্য হচ্ছে একটা ফলস দেখা, মৃদুবান্দা ওয়াটারফলস, আর তাছাড়া তোমার রাস্তায় যদি কোনো ভিউ পয়েন্ট পড়ে সেগুলোও দেখবো। তো চলো আমাদের সাথে থাকো এই সুন্দর রাস্তায়, আর ইস্টার্ন ঘাটের সুন্দর সবুজ আর নীল আর সাদা রূপের মধ্যে। তো দারিংবাড়ি যাওয়ার রাস্তায় এরকম একটা দৃশ্য দেখে আমরা নিজেদেরকেও আটকাতে পারিনি, তোমাদেরকেও আটকে রাখতে পারিনি। পেছনটা দেখতে পাচ্ছ, আমার পেছনটা কি দুর্ধর্ষ একটা জিনিস। আর এরকম জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে দারিংবাড়ি মেন রোডটা, যার সামনেই আমরা আছি। সেটা হচ্ছে এই পেছনে আমার রাস্তা, নতুন রাস্তা হয়েছে। আর এবার আমার পেছনে দেখো এই জিনিসটা কি দুর্ধর্ষ। ক্যামেরাটা ঘুরিয়ে একবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন ভিউ পয়েন্ট আছে, দারিংবাড়ি ভিউ পয়েন্ট আছে, তোমার আরও কয়েকটা ভিউ পয়েন্ট আছে। তো সেগুলো আমরা এখনও যাইনি, কোথায় কি ভিউ পয়েন্ট জানি না। রাস্তায় যেখানে যে পয়েন্টে ভিউ পাচ্ছি আমরা দাঁড়িয়ে পড়ছি, আর এই হচ্ছে তার রেজাল্ট দাঁড়িয়ে পড়ার। ওই দূরে কিছু একটা শহর দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। দেখো একবার ওই দূরে, বাকি ভ্যালিটাকে একবার দেখো, এই ভ্যালিটার সৌন্দর্য। আকাশে হালকা হালকা মেঘ আছে। আমাদের যে ইস্টার্ন ঘাট সিরিজ, তা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত মোহময়ী, এগুলো দেখে বুঝতে পারছো এগুলো। তো চলো এবার রাস্তায় এগোই আস্তে আস্তে, এরকম জিনিসকে সাথে করে বাঁদিকে রেখে তারপর কথা বলছি। সাইড সিইংয়ে বেরিয়েছি, বেরিয়ে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম একটা দৃশ্য দেখে আর তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। দেখো ওই জায়গাটার ভ্যালিটা কি সুন্দর, তার মাঝখান দিয়ে এরকমই সুন্দর রাস্তা। তো এই দেখতে দেখতেই আমরা এগোচ্ছি। চলো আমরা যাই, নেক্সট ডেস্টিনেশন যেখানে আছে সেখানে গিয়ে তো তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। এটা হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল যাওয়ার রাস্তা। মেন রোড থেকে বলছি তো 200 মিটার মতো যেতে হবে। সামনে কি সিঁড়ি আছে, আমরা এই দাঁড়িয়েছি এখানে, এখন দেখতে পাচ্ছ বাইক নিয়ে। আর তোমাদের দেখাও বলে ক্যামেরাটা অন করলাম। চলো যাই আস্তে আস্তে। ওয়াটারফলস আমরা এসে গেছি, এটা হচ্ছে সেখানে যাওয়ার রাস্তা। বাইক রেখে দাঁড়াও দেখাচ্ছি। নিচে যাওয়ার জন্য এরকম সিঁড়ি করা আছে, কতখানি সিঁড়ি জানি না। চলো একটু সামনে যাই, দেখছি। ডান দিক দিয়ে মনে হয় একটা ওই স্ট্রিমটাই যাচ্ছে, একটু আগে গেলে হয়তো স্পষ্ট বোঝা যাবে। বাড়ি এলে মৃদুবান্দা ওয়াটারফলস কিন্তু আমি শুনেছি মাস্ট ভিজিট। আমরা আওয়াজ অলরেডি পাচ্ছি অনেকক্ষণ ধরেই, হেঁটে হেঁটে আসছি, ধরে নাও কত 50 মিটার। এবার দেখো সামনে গিয়ে কী আছে। মৃদুবান্দা ওয়াটারফলসের যে স্ট্রিমটা, সেটাকে অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাশ দিয়ে যাচ্ছে। এখানে যা রোদ, তাতে আমার গেটআপও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো। মাথায় চাপিয়েছি টুপি, সানগ্লাস তো ছিলই। বাকি আমরা এগোচ্ছি। আর এখানে এখন এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দিয়ে নামছি, নামতে নামতে যাচ্ছি। তো সেই হিসেবে এটা তোমার এই দাও
এই আওয়াজটা কিন্তু অচেনা নয়। এই যে আওয়াজটা, খুব যদি ভুল না করি চম্পামারির জঙ্গল দিয়ে, আমাদের অচেনা উত্তরবঙ্গের সিরিজটা দেখো একবার, এইখানে আসছে চম্পামারির জঙ্গলে কিন্তু এরকমই আওয়াজ পেয়েছিলাম। চলো এসে গেছি মনে হচ্ছে। এগোই। ওয়াটারফলস এখন আমরা পুষতে পারিনি, তার আগে রাস্তাটা খানিকটা এরকম। তো সেইখান দিয়েই হেঁটে এখন যাচ্ছি, তোমরাও যাচ্ছ সাথে। বাইক রাখা আছে ওপরে, আর এখানে সিঁড়ি যদি গুনতে হয় সব মিলিয়ে মোটামুটি ধরে নাও 200 ফুট মতো হয়তো নিচে নামতে হবে। তো বয়স্ক লোকরা যদি আসো আমি রেকমেন্ড করবো না এখানটা আসাটা, কারণ এই সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া এবং এখানে বয়স্ক লোকেদের পক্ষে ওঠাটা বেশ কষ্টকর যদি কারোর পায়ের সমস্যা থাকে, যদি না তিনি নিজে কনফিডেন্ট হন তখনই। তো এই ওয়াটারফলসের সামনে এসে গেছি এবং তার দর্শনও পেয়ে গেছি। চলো তোমাদেরকেও দেখা। তো এই হচ্ছে বিধুবান্ডা ওয়াটারফলস, যার আওয়াজে দেখো মানে কথা বলাই যায়, বিভৎস আওয়াজ আসছে, বিভৎস। দেখতে পাচ্ছ আমার পেছনে ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে আছে, আর কত ফোর্সে জল পড়ছে, কত জোরে জল পড়ছে, কত জোরে। তো এই হচ্ছে তার যাওয়ার রাস্তা। আশেপাশে জিনিসটা ঠিক এরকম নয়, একদম প্রাকৃতিকভাবে তৈরি একটা ওয়াটারফলস, যেখানে বেশি কাটাছেড়া করেনি মানুষে এসে, একটা রাস্তা বানিয়ে দিয়েছে একদম ন্যাচারাল। তুমি এই দেখো জিনিস, জায়গাটা সুন্দর, পুরোপুরি পাথর ফাথর পড়ে আছে, তাও নোংরা তো লোকে করেইছে, বোঝাই যাচ্ছে। বাকি কিন্তু এরকম খুব লম্বা ওয়াটারফল নয়, কিন্তু যথেষ্ট ভালো। এটাকে একটা মাস ভিজিটই বলবো। আমার পেছনে এখনও দেখতে পাচ্ছ দুর্বার গতিতে জল নামছে, আর আওয়াজ তো নিশ্চয়ই শুনতেই পাচ্ছ। তবে রাস্তাটা একটু বন্ধুর একটু কঠিন, আমি কখনোই বলবো না আওয়াজ যে যদি কনফিডেন্স না থাকে। এটা কিন্তু প্রায় 200-250 ফুট নিচে, মানে সিঁড়ি দিয়ে আসতে হবে, কোথাও কোথাও এরকম রাস্তা, এই যে এরকম মাটির রাস্তা, বাকি সিঁড়ি দিয়েই আসতে হবে। তো সিঁড়িগুলো বেশ খাড়াই, যদি তোমার কনফিডেন্স না থাকে, যদি কোনো বয়স্ক লোক হয়, আমি রেকমেন্ড করবো না আসাটা। তো যাই হোক, সব মিলিয়ে এই হচ্ছে বিধুবান্ডা। এবার দারিংবাড়ির প্রথম ওয়াটারফল এটা, এরপর আমরা আরও একটা ওয়াটারফল দেখতে যাবো। চলো তারপর সেখানে গিয়ে কথা হচ্ছে। তাহলে দেখোই বাইক স্টার্ট দেবো, তারপর গিয়ে কথা বলছি। তো মৃদুবান্ডা ওয়াটারফলস ঘুরে তার থেকে আর কিছুটা দূরে এসেই আমরা চলে এলাম দারিংবাড়ির পাইন ফরেস্টে। পাইন ফরেস্টটা বলতে পারো রাস্তার ধারে একটা জায়গা যেখানে পাইন গাছের সারি। তো চলো আমরা একটু এটাও ঘুরে দেখি, তোমরা দেখো আমাদের সাথে। তো আমরা এখন এসেছি পাইন ফরেস্টে। এই হচ্ছে পাইন ফরেস্ট, দারিংবাড়ি পাইন গাছের একটা জঙ্গল। এটাও দেখার মতো জায়গা, সেরকম গাড়ি নিয়ে আসার ব্যবস্থা নেই, রাস্তার ধারে গাড়ি রেখে তোমাদেরকে আসতে হবে। তো এই হচ্ছে তার ভিউ। এখান দিয়ে এই যে পেছনের রাস্তাটা আসছে, এখান দিয়ে হেঁটে যতদূর ইচ্ছে তুমি যেতে পারো। আর মেন রোডটা হচ্ছে এইখানে। এই পাইন ফরেস্টটা বলতে পারো দারিংবাড়ির মধ্যে, এই ইস্টার্ন ঘাটসের জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বানানো পিকনিক স্পট। এখানকার ভেতরে কিছু ফাঁকা জায়গা আছে, আর যেদিকে দেখবে এই গাছগুলোর মাঝখান দিয়ে সূর্য উঁকি মারছে, যথেষ্ট রোদ বাইরে। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে এই আলো ছায়া যে খেলাটা চলছে এই পাইন ফরেস্টে, সেটা কিন্তু বেশি উপভোগ্য। তাছাড়া ভেতরে তুমি অনেকক্ষণ সময় কাটাতে পারো, কোনো টিকিটের ব্যবস্থা নেই। মৃদুবান্ডাতে গেলাম, ওখানেও কোনো টিকিট নেই। এগুলো কিন্তু সাধারণ জায়গা, তুমি যে কোনো সময় আসতে পারো, আর অবশ্যই এটা ভালো করে উপভোগ করতে পারো। পাইন ফরেস্ট দেখে আর সেখান থেকে বেরিয়ে কয়েকশো মিটার বাইক চালিয়ে আমরা চলে এলাম কফি প্ল্যান্টেশন দেখতে। দারিংবাড়ির মধ্যে দেখা এই জায়গাটা বলতে পারো কফি গাছের বাগান। এখানে কফি চাষ হয়, বিভিন্ন কোম্পানি তাদের এখানে থেকে গাছ
মানে এখান থেকে তারা চাষ করে কফি ফল, কফি বীজ সংগ্রহ করে আর বাজারে আনে। তো এইখানেও আমরা যাচ্ছি এখন। চলো দেখি এবার ভেতরটা কেমন। এই কফি গার্ডেনটা বলতে পারো দারিংবাড়ির অন্যতম একটা আকর্ষণ। এখানে শুধু যে কফি গাছ আছে এমনটা কিন্তু নয়, যেমন দেখতে পাচ্ছ কফি গাছের সাথে অন্যান্য গাছও আছে, আর বড় বড় কফি গাছ, তারপর তার গায়ে গোলমরিচের গাছ হচ্ছে, আর মনে হয় আরও কিছু অচেনা গাছকেও দেখলাম, সেটা সঠিক বলতে পারবো না কী গাছ, তবে মন্দ না জায়গাটা। তো এর ভেতর দিয়ে হাঁটার রাস্তা আছে, প্রচুর লোক ঢুকছে। চলো আমরা এগোই একটু, তারপর দেখো। কফি গার্ডেনের মধ্যে আমরা এখন বিচরণ করে বেড়াচ্ছি। প্রচুর কফি গাছে কফি, আর কফি গাছের সুবিধা হচ্ছে পাহাড়ের মতো যে তোমার কফি গাছের মধ্যে গোলমরিচ গাছও হয়। তো সেই হিসেবে দেখো যে গাছ দেখালাম, প্রত্যেকটা কফি গাছের মধ্যে গোলমরিচ গাছ। আর আরেকটা অন্যরকম গাছ আমরা এখানে দেখতে পেয়েছি, যেটা আমার ঠিক মাথার উপর দেখতে পাচ্ছ, লাল লাল ফুল হয়েছে। এই যে এইটা খুব সম্ভবত কোকো গাছ। এই যে আমাদের মনে হয় এটা কোকো গাছ। যদি তোমাদের অন্য কিছু মনে হয় তোমরা কমেন্ট করে বলো এটা কী গাছ। তবে কোকো হচ্ছে সেই কোকো যেটা দিয়ে চকলেট হয়। তা আশা করতে পারি এখানে কোকো গাছ থাকাটা অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে। তো কোকো গাছ যদি এটা হয়ও বা, আমি অস্বাভাবিক কিছু বলবো না। আর বাকি কিন্তু জায়গাটা খানিকটা এরকম, 10 টাকা করে টিকিট আছে ঢোকার জন্য পার পার্সন। আর বাকি তুমি এখানে যতক্ষণ ইচ্ছে সময় কাটাতে পারো, হাঁটাচলা করতে পারো। ভেতরে একটা কিডস প্লেয়িং জোন আছে অনেকটা ভেতরে, যেদিকে আমরা হাঁটছি ওই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা গেলে, এবং একটা ক্যাফে আছে, দারিংবাড়ি ক্যাফে। তো সেখানে থাকলে তোমরা সেখানে গিয়েও সময় কাটাতে পারো। তো আমরা এই দুপুরবেলা হয়ে গেছে, আমরা যাচ্ছি না ওই সব জায়গাগুলো, আমরা এখান থেকে হেঁটেই এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি। এই হচ্ছে গোটা কফি প্ল্যান্টেশন। দুপুর 2:30 বাজে, জোর খিদে পেয়েছে, আর আমাদের লাঞ্চ অলরেডি বলা আছে ওই রিসোর্টটাতেই যেখানে আমরা আছি। তো চলো এবার লাঞ্চ করতে যাই। আমরা লাঞ্চ করে আবার একটু পরিকল্পনা আছে, বেরোবো, হিল ভিউ পার্কটা যাবো, আর আশেপাশে যেখানে ইচ্ছা হবে সেখানে ঘুরবো। চলো লাঞ্চটা করে আসি। A few moments later. তাহলে লাঞ্চ তো হলো, লাঞ্চ আগে থেকেই বলা ছিল। আর দুর্ভাগ্যজনক বলো বা সৌভাগ্যজনক বলো, এই জায়গাটায় লাঞ্চটা খুব একটা ভালো নয়, বলতে খাওয়া দাওয়াটা রিসর্টটার খুব একটা ভালো নয়। ওরা যদি বলি একটা রিভিউ দিই ছোট্ট করে, যে ওরা একটাই ঝোল বানায় সবার জন্য, মানে দিনের শুরুতে হয়তো বানায়, অথবা হতে পারে সপ্তাহের শুরুতে বানায়। আর সেই ঝোলের মধ্যে তুমি চিকেন চাইলে চিকেন দেবে, ডিম চাইলে ডিম দেবে, মাটন চাইলে মাটন দেবে, মাছ চাইলে মাছ দেবে। ঝোলটা একই হবে, এবং যাই রান্না করবে চূড়ান্ত ভাজবে, মানে ভেজে একদম কালো করে দিয়ে তারপর ঝোলে ফেলবে। এটা হয়তো ওদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে বাসি খাবারটাকে লুকিয়ে দেওয়ার, অথবা এটা ওদের টেকনিক হতে পারে রান্না করার। আমি রান্না এত ভালো বুঝি না, তাই আমি অত বেশি মন্তব্য করবো না। খেতে মোটমাট খারাপ লেগেছে, এটুকু বলতে পারি। তো যাই হোক, তো আর বলে লাভ নেই, বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো রাস্তা থেকে যে আমরা বেরিয়ে এখন কোথায় পড়েছি জিজ্ঞেস করবো না, বলতে পারবো না কোথায় গেছি বা কোথায় যাচ্ছি। যেদিকে দু চোখ যায়, এখন এক বিকেল অবস্থা, মানে এখন 4:30 বাজে। তো এই বিকেলের মধ্যে বেরিয়ে আমরা এখন আস্তে আস্তে ঘুরবো আশেপাশে, যেদিকে যাওয়া সম্ভব সেদিকে। তারপর যখন সন্ধে হবে মোটামুটি, তার আগে পরিকল্পনা আছে হিল ভিউ পার্কে চলে এসে সন্ধেটুকু ওখানে কাটানো। চলো এগোই একটু, তারপর একবারে তোমাদের সাথে হিল ভিউ পার্কে গিয়ে কথা বলছি। এইটা হচ্ছে হিল ভিউ পার্কে ওঠার রাস্তা। মূল রাস্তা থেকে একটা বাঁদিকে রাস্তা চলে যায়, যেটা তোমার উপর দিকে উঠে যাচ্ছে। আর হিল ভিউ পার্কটা আক্ষরিক অর্থে হিল ভিউ পার্ক, কারণ এটা একদম পাহাড়ের মাথায় আছে একটা ছোট্ট পার্ক। চলো এগোই, তারপর ওখানে গিয়ে কথা বলছি। এই হিল ভিউ পার্কেও ঢোকার জন্য 10 টাকা টিকিট আছে। আর এটা বলতে পারো একটা পাহাড়টার মাথায় একটা জায়গা, সুন্দর করে সাজানো গোছানোভাবে রাখা। আর তার উপর থেকে, একদম উপর থেকে, বিল্ডিংটার উপর থেকে একটা বিল্ডিং আছে, সেখান থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেটা তোমাদেরকে জুম করে দেখালাম। আর তার উপর থেকেই দেখো পার্কটা খানিকটা এরকম দেখতে, মাঝখানে ফোয়ারা আছে, অনেক বসার জায়গা আছে, পাহাড়ের ভিউ আছে, আর অনেক কিছু করার মতো জায়গা আছে। হাঁটতে পারো পাহাড়ি রাস্তা দিয়ে, সিঁড়ি দিয়ে, এরকম ভিউ দেখতে পারো। আর ভালো করে অনেকক্ষণ ধরো এখানেই বসে থাকতে পারো। সামনে তোমার পুরো ইস্টার্ন ঘাটস, আমাদের যে ইস্টার্ন ঘাট সিরিজ, সেটাকে একদম সার্থক করছে এই সবুজ রূপটা, যেটা তোমাদের আগেও বলেছি ইস্টার্ন ঘাটস কত সবুজ। আর এই দেখো বলতে হয়ে গেল সন্ধে হওয়ার সাথে সাথে হিল ভিউ পার্ক কিন্তু জ্বলে উঠলো এরকমই রঙে, বা বলতে পারো এরকমই আলোকসজ্জায়। তো এখন বাজে এই 5টা মতো, 5:15, আর একটু আগেই হালকা বৃষ্টি হয়ে গেল,
যে কারণে রাস্তাগুলো বেশ ভিজে আর গাছগুলো আরও তরতাজা হয়ে উঠলো। সামনে সবুজ রঙটা একবার দেখো, সামনের যে সবুজ রঙগুলো কি উজ্জ্বল, কি সুন্দর, আর তার মধ্যেই আলোগুলো জ্বলছে, এরকম সুন্দর সাজানো গোছানো জায়গা দেখতে কেন মন্দ লাগবে। তো চলো, অনেক তো ঘুরলাম হিল ভিউ পার্ক, এবার আমাদের শেষ, আজকের মতো যা করার কথা ছিল শেষ, চলো বাড়ি যাই। সকালে শুরু করেছিলাম, শুরুর একটু পরেই এখানে ছাদে চলে এসেছিলাম রিসর্টটা, তাই না? আর এখন সন্ধ্যেবেলা দিন শেষ করতে চলেছি, সেটাও এই ছাদ থেকেই। সারাদিনে কী কী করলাম তোমরা দেখতেই পেলে নিশ্চয়ই। আমরা নানান জায়গায় গেলাম, আর তারপর ঘুরলাম ফিরলাম, আবার এখানে এলাম, খেললাম দিলাম, আবার ঘুরলাম ফিরলাম, তোমাদের সাথে কথা বললাম, গল্প করলাম, ছবি তুললাম, চলে এলাম। আর এখানটায় আসার কারণটা হচ্ছে, আমার পেছনের আকাশটা দেখতে পাচ্ছ, আকাশের রঙটা মনে হচ্ছে না কোনো লাইট জ্বলছে আকাশে, দেখো এটা কিন্তু চাঁদের আলো। আমার পেছনে যে আকাশটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু চাঁদের আলো। সূর্য এখন ডুবে গেছে, পূর্ণিমার কাছাকাছি চলে এসেছি। আজকে পূর্ণিমা নয়, সরি, ভুল করেছি, আজকেই পূর্ণিমা। তো সেই পূর্ণিমা চাঁদের আলো, পেছনের আকাশটাকে পুরো সাদা আলোয় মনে হচ্ছে একটা ছোট্ট এলইডি বাল্ব জ্বলছে, সাদা আলোয় পুরো আকাশটা আলোকিত। তো এই রিসর্টটা কিন্তু মন্দ নয়, এমনি ব্যবস্থাপনা সবই ভালো, ডিটেলস তোমাদের দেবো। তো তার আগে তোমরা এই জায়গাটা একটু এনজয় করো। এইখান থেকে যদি দেখতে যাও, এরকম একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যায়। মানে এরা বলতে গেলে যেখানে যেরকম পেরেছে সেখানে সেরকমভাবে বাড়ি বানিয়েছে, কোনোটা নিচু কোনোটা উঁচু, বিভিন্ন জায়গায়। রুমসগুলো, কিছু রুম এখানে আছে, আমার পেছনে দেখতে পাচ্ছ। আমাদের রুম হচ্ছে ওইটা, ওই যে পাইন গাছটা দেখতে পাচ্ছ, ওই যে পাইন গাছটার ঠিক পাশে যে রুমটা, ওই যে দরজাটা কোণে দেখা যাচ্ছে, ওইটা আমাদের দরজা। তো সেটা আমাদের রুম। আর তাছাড়া আমাদের পাশে আশেপাশে রুম দেখতে পাচ্ছ। আবার নিচেও এরকম সাইডেও কিছু রুম আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমার পেছনে দেখো, দাঁড়াও, এইদিকেও কিছু রুম আছে এদের। জায়গাটা মোটামুটি ধরে নাও 8-10 কাঠা জায়গা। তো সেটা উঁচু নিচু আছে, মাঝখানে একটা বাগান মতো আছে, ওই জায়গাটা তোমাদের দেখাই, দাঁড়াও, চলো। ওইখানটা একটু অন্ধকার আছে, আমার মুখটা হয়তো ভালো করে আসবে না, তাও দেখাচ্ছি। চাঁদ, আমার পেছনে চাঁদও দেখা যাচ্ছে, ওই চালো দেখতে পাচ্ছ পেছনে, ওটা কিন্তু চাঁদ। ওই চালো দেখছো, ওটা কিন্তু তারা কিন্তু এখান থেকে ভালো মতো দৃশ্যমান। আর এই দেখো নিচে এইটার পরে ওই কন্যার দিকটা ওদের রিসেপশন আছে, খাওয়ার জায়গা আছে। এই ছাদটার নিচে ওই দিকে ওদের যাওয়ার ওখানে কটা রুম আছে, এইখানেও কয়েকটা রুম আছে। তো সব মিলিয়ে মোটামুটি 12-13টা পর্যন্ত রুম আছে এদের। আর খাওয়া দাওয়া ছাড়াও নেওয়া যায় প্যাকেজে, আমরা কমপ্লিমেন্টারি খাওয়া দাওয়া সমেতই নিয়েছি। তো সেইখান থেকে এই রিসর্টটা দারিংবাড়ি এলে আমি রেকমেন্ড করতে পারি, তোমরা চাইলে এখানে থাকতে পারো। আর আকাশটা দেখো আস্তে আস্তে এবার অন্ধকার হয়ে এসছে, কিন্তু চাঁদের আলো এখনও কিন্তু সেই একটা মহাজাগতিক একটা দৃশ্যের মতো দেখাচ্ছে।